মোহন ভাই আমার, হে সৃষ্টিকর্তা, এ আমি কি করে ফেললাম? আমি কেন আমার ভাইটাকে আবার বাঁশি বাজাতে দিলাম? তুমি যা করেছো একদম ঠিক করেছো। আমার এই বাঁশিটাকে তুমি নিজের কাছে রেখে দিও বোন। যদি কোনোদিন কোনো বড় বিপদে পড়ো তবে এই বাঁশিটা বাজিও। সর্বনাশ, মনে হচ্ছে ওই লোকগুলো মোহনের খোঁজে এসেছে। কিন্তু ওরা যদি এসে আমার বাচ্চাকে দেখে ফেলে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি তো ওদের সামনেও যেতে পারবো না, আর কিছু বলতেও পারবো না। ওরা যে কোনো সময় ঘরের ভেতর ঢুকে পড়তে পারে, আর তার আগে আমাকে একটা কিছু করতেই হবে। শীঘ্রই আমার গর্ভ থেকে এক রাজপুত্রের জন্ম হবে, আর একবার সেই রাজপুত্রকে পেয়ে গেলে আমার বাবা তার সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে, আর তখন আমি আমার মনের লুকোনো ইচ্ছেটাও পূরণ করতে পারবো। আরে সর্বনাশ, এটা তো শুধু ষড়যন্ত্র না, এটা রাজ্য ধ্বংসের পরিকল্পনা। এই রানী তো আসলে আমাদের রাজ্য আর মহারাজকে ধ্বংস করতে এসেছে, আর তার গর্ভের সন্তানও এই ষড়যন্ত্রের অংশ হতে পারে। না না, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমি সব সত্যিটা মহারাজকে এক্ষুনি জানাবো। ছাড়বো না, আমি একটাকেও ছাড়বো না। গোটা রাজ্যের মানুষকে আমি এক এক করে মেরে ফেলবো, তারপর নিজেকে শেষ করে ফেলবো। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। মহারাজের জয় হোক। কে? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আপনি কি অসুস্থ বোধ করছেন? কই না তো। কেন হঠাৎ এই কথা বলছো কেন সেনা? মহারাজ, আপনি কিছু অস্বাভাবিক কথা বলছিলেন। আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি যেন অন্যরকম হয়ে গেছেন, কিন্তু আমি কথা বলার সাথে সাথে আপনি আবার আগের মতো হয়ে গেছেন। জানি না সেনা, আজকাল আমার কি হয়েছে। মাঝে মাঝে মনে হয় আমি যেন আর আগের মতো নেই। যাক সে কথা, তুমি আমার কাছে কেন এসেছো? কোনো জরুরি খবর আছে কি? মহারাজ, আমাদের রাজ্যের উত্তর দিকে যে বনটা, সেখানকার গাছগুলো এক এক করে হাওয়া হয়ে যাচ্ছে। মনে হচ্ছে চোরাচালানকারীরা সুযোগের সৎ ব্যবহার করছে। না না, এটা তো ভালো কথা না। তুমি আরও সেনা নিয়ে গিয়ে ওখানে পাহারা বসাও। যে করে হোক ওই চোরাচালানকারীদের ধরে গারদে বন্দি করতে হবে। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমি এখনই সব ব্যবস্থা করছি। জানি না এই সন্তানকে নিয়ে আমি বনের ভেতর কি করে বেঁচে থাকবো। এর আগে আমার সাথে মোহন ছিল, খাবার দাবার জোগাড় করা সব কাজ ওই করত, কিন্তু এখন আমি একা একা কিভাবে সব করব? কই রে মোহন, কোথায় গেলি রে? তাড়াতাড়ি বাইরে বেরো। কি হলো, কথা কানে যাচ্ছে না? তাড়াতাড়ি বাঁশিটাকে নিয়ে বাইরে বেরো। সর্বনাশ, মনে হচ্ছে ওই লোকগুলো মোহনের খোঁজে এসেছে। কিন্তু ওরা যদি এসে আমার বাচ্চাকে দেখে ফেলে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি তো ওদের সামনেও যেতে পারবো না, আর কিছু বলতেও পারবো না। ওরা যে কোনো সময় ঘরের ভেতর ঢুকে পড়তে পারে, আর তার আগে আমাকে একটা কিছু করতেই হবে। কি রে মন, তুই কি কথা শুনতে পাচ্ছিস না? তুই কি বাইরে বের হবি, নাকি আমরা ঘরে আসবো? এভাবে এখানে বসে ডাকাডাকি করে লাভ হবে না। চলো ঘরের ভেতরে গিয়ে ওকে টেনে বের করে নিয়ে আসি। হ্যাঁ তাই চল। এই বলে লোক দুটো ব্যস্ত পায়ে ঘরের ভেতর ঢুকে পড়ে, কিন্তু ঘরের ভেতর একেবারে ফাঁকা। অনেক খোঁজাখুঁজি করেও ঘরের ভেতর ওরা কোনো লোকই দেখতে পায় না। কি হলো রে, কিছুই তো বুঝতে পারছি না।
হঠাৎ করে মোহন কোথায় হাওয়া হয়ে গেল বলতো? আমিও তো কিছুই বুঝতে পারছি না, ওকে কয়েকদিন ধরে কোথাও দেখছিও না। মনে হয় মোহন আমাদের ভয়ে এখান থেকে পালিয়ে গেছে। তাই হবে হয়তো। এ কি মহারাজ, কোথায় যাচ্ছেন? রানী, রাজ্যের উত্তর দিকের বন থেকে চোরাচালানকারীরা গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমি আগে থেকে কিছু সেনা পাঠিয়ে দিয়েছি, এখন আমাকেও যেতে হবে। ব্যাপারটা কি হলো? এমনটা তো হবার কথা ছিল না। মহারাজ তো মনে হচ্ছে স্বাভাবিক হয়ে গেছেন, কিন্তু মহারাজকে তো কোনো মতেই স্বাভাবিক হতে দেওয়া যাবে না। আশেপাশে কোথাও থেকে একটা শিশুর কান্নার শব্দ আসছে, কিন্তু এই গভীর জঙ্গলে শিশু আসবে কোথা থেকে? না, আমি ভুল শুনিনি। অদ্ভুত, এই কান্নার শব্দ শুনে কেন যেন আমার বুকটা কেঁপে উঠছে। মনে হচ্ছে এই শিশুর সাথে আমার কোনো অজানা সম্পর্ক আছে। এ কি মহারাজ, আপনি এখানে? তোমাদের পাহারা দেখতে এসেছিলাম, কিন্তু হঠাৎ একটা শিশুর কান্না শুনলাম। তারপর দেখলাম কেউ একজন শিশু কোলে নিয়ে পালিয়ে গেল। কেন জানি না, পুরো ঘটনাটা আমার কাছে খুব রহস্যময় মনে হচ্ছে। কি বলছেন মহারাজ, এই গভীর বনে বাচ্চার কান্না? হ্যাঁ, শুরুতে আমিও তোমার মতোই অবাক হয়েছিলাম, কিন্তু ঠিক এর পরপরই আমি কেমন যেন অস্বাভাবিক হয়ে যাই। ঠিক ওই সময়ে আমার সামনে থেকে কেউ একজন কোলে বাচ্চা নিয়ে ছুটে পালায়। তার মানে আপনি তাকে স্পষ্ট দেখতে পাননি? না সেনা, আমি তাকে দেখতে পাইনি, তবে যে করে হোক তোমরা তাকে খুঁজে বের করো। আমার মনে হচ্ছে কোনো চোরাচালানকারী রাজ্য থেকে বাচ্চা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, ও যদি সত্যি চোরাচালানকারী হয়ে থাকে তবে পালিয়ে বেশি দূর যেতে পারেনি। আমি এক্ষুনি ওকে খুঁজে বের করে নিয়ে আসছি। আজকাল আমার সমস্যাটা আমাকে বড্ড বেশি কষ্ট দিচ্ছে। আমি কিছুক্ষণ পর পর বড় অস্বাভাবিক রকমের পাল্টে যাই। ওই সময় আমি কোনো কিছু মনে রাখতে পারি না, কোনো কিছু স্পষ্টভাবে দেখতে পারি না। এইদিকে বানর রানী তার পুত্র সন্তানকে নিয়ে ছুটতে ছুটতে এক ছোট্ট গুহার সামনে এসে পৌঁছয়। হে, আমি কাকে দেখতে পেলাম? এ তো মহারাজ। আমি তো মহারাজের সামনে থেকেই ছুটে এলাম। উনি কি আমায় দেখে ফেললেন? আমাকে দেখলে তো উনি চিনতেও পারবেন না, কিন্তু আমার কোলেই মানুষ সন্তান দেখলে ওনার মনে নিশ্চয়ই সন্দেহ হবে। উনি যদি তারপর আমার পিছু নেয় তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। আমাকে এক্ষুনি ওই গুহার ভেতর লুকিয়ে পড়তে হবে। এ তো একটা বানর গুহার ভেতরে ঢুকে গেল। তার মানে কি মহারাজ এই বানরটাকে দেখতে পেয়েছে? তাই হবে হয়তো। সেনা বানরটাকে দেখতে পেল, কিন্তু বানরের কোলে থাকা ওই শিশুটিকে দেখতে পেল না। অজ্ঞতা সেনা আবার ওখান থেকে ফিরে আসে। সর্বনাশ, রানী কঙ্কাবতী তো এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এইদিকেও সেনা মহারাজের আদেশে বনে চলে গেছে। আমি তো ওর সাথে কোনো কথাই বলতে পারলাম না। এবার তো রানী কঙ্কাবতী ঠিক নিজের স্বার্থ সিদ্ধি করে ফেলবে। মহারাজ এই গোটা রাজ্যের সীমাহীন ক্ষতি করার অপেক্ষা করছে তিনি। হে সৃষ্টিকর্তা, এই বিপদের হাত থেকে আমাদের রক্ষা করো। হ্যাঁ বলো সেনা, তুমি কি সেই চোরকে ধরতে পেরেছো যে মানুষের সন্তান চুরি করে পালাচ্ছিল? ক্ষমা করবেন মহারাজ, ওটা কোনো চোর ছিল না, বরং একটা বানর ছিল। বানর? হ্যাঁ মহারাজ, ও
ওটা একটা বানর ছিল, ওর কোলে কোনো মানুষের সন্তান ছিল না। তাই হবে হয়তো, আমি হয়তো ভুল দেখেছিলাম। তুমি তাহলে যাও এখন। আমি না হয় দেখতে ভুল করেছি, কিন্তু তাই বলে আমি শুনতেও ভুল কি করে করি? ওই বনে যাওয়া মাত্রই তো আমি স্পষ্ট মানুষের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। জানি না এসব কি হচ্ছে আমার সাথে। মহারাজ, মহারাজ দেখুন, আমাদের ঘর আলো করে এক পুত্র সন্তান এসেছে। রানী কঙ্কাবতী, তুমি আমার বংশ ধরে নেছ। আজ আমি সত্যি অনেক খুশি। এবার এই রাজপুত্র হবে এই রাজ্যের যোগ্য উত্তরাধিকারী। তুমি একদম ঠিক বলেছ কঙ্কাবতী। এখন আমার আর কোনো চিন্তা নেই। আমার কোনো চিন্তা নেই মহারাজ, কারণ আমিও আমার বাবার সিদ্ধি লাভের উপায় বের করে ফেলেছি। এবার শুধু ভালোই ভালোই কাজটা হয়ে গেলেই হলো। রানী কঙ্কাবতী, তুমি তাহলে বিশ্রাম করো, আমি আসছি। ঠিক আছে মহারাজ, আমি দাসীকে বলে রেখেছি, সে আপনার খাবারের ব্যবস্থা করবে। এইদিকে সেনা রাজবাড়িতে ফিরতেই দাসী তার পথ আটকে দাঁড়ায়। আমি সেই সকাল থেকেই আপনাকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি তো মহারাজের আদেশে বনে পাহারা দিতে গিয়েছিলাম, কিন্তু কি হয়েছে দাসী? আপনি আমাকে খোঁজ করছিলেন কেন? মহা সর্বনাশ হয়ে গেছে। সেদিন আপনি আমাকে নতুন রানীর বিষয়ে যে কথাগুলো বলেছিলেন, সেগুলো সব সত্যি হয়েছে। তার মানে আপনি বুঝতে পেরেছেন যে এই রানী কোনো ভালো মানুষ নয়, বরং অপকর্মের সিদ্ধি লাভ করতে এখানে এসেছে? আমি সব নিজের কানেই শুনতে পেয়েছি, কিন্তু আমরা তো তেমন কিছুই করতে পারলাম না। মহারাজের ঘরে আজ ওই রানী একটা পুত্র সন্তান প্রসব করেছে। তার মানে বিপদ এখন একেবারে ঘনিয়ে এসেছে, সবকিছু একেবারে হাতের বাইরে চলে গেছে। কিছু তো একটা করতেই হবে, না হলে মহারাজ আর গোটা রাজ্য যে একেবারে সারখার হয়ে যাবে। আমার মনে হয় এই নতুন রানী আমাদের মহারাজকে বশ করে রেখেছে। এই কারণে কিছুক্ষণ পর পর মহারাজ অস্বাভাবিক রকমের আচরণ করেন। তাহলে তো সবার আগে মহারাজকে এই রানীর হাত থেকে বের করে আনতে হবে। হ্যাঁ, আমাদের যে করেই হোক মহারাজের চোখ খুলে দিতে হবে। একবার মহারাজ সুস্থ হয়ে গেলেই আবার সবকিছু ঠিক হয়ে যাবে। সেনার সাথে কথা শেষ করে দাসী অন্তর্মহলের দিকে আসতে যাবে, ঠিক সে সময় একটা দৃশ্য দেখে তার চোখ আটকে যায়। হে কি, এই রাতের বেলায় রানীমা যাচ্ছেন কোথায়? আজই তো তিনি সন্তান প্রসব করলেন, তাহলে অসুস্থ দুর্বল শরীর নিয়ে তার এখন কোথায় যাওয়া জরুরি হয়ে পড়েছে। বিষয়টা দেখতে হচ্ছে তো। হ্যাঁ রে বাবা, আনন্দ করো, অবশেষে তোমার সিদ্ধি লাভের সময় ঘনিয়ে এসেছে। কে বলছিস রে মা? তার মানে তোর গর্ভ থেকে রক্তধারী রাজপুত্রের জন্ম হয়ে গেছে? হ্যাঁ বাবা, হ্যাঁ, রাজরক্তধারী রাজপুত্র এখন রাজপ্রাসাদে আছে, তুমি বললেই ওকে নিয়ে আসবো। এখনই না রে কঙ্কাবতী, এখনই না। আমাদেরকে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। 17 দিন পর ঘোর অমাবস্যা রাত, সেই রাতেই আমি যজ্ঞের আয়োজন করব, আর ওই যজ্ঞের আগুনেই রাজপুত্রের বলিদান হবে। তুমি তোমার তন্ত্র সাধনা নিয়ে থাকবে, আর আমি তখন গোটা রাজ্য দখল করব। আমার কত দিনের ইচ্ছে, আমি গোটা রাজ্যকে হাতের মুঠোয় নিব। এবার সে সময় সন্নিকটে। এই থেকে রাজপ্রাসাদে বসে দাসী কিভাবে কি করবে কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে। রানী কঙ্কাবতী তুই রাতের বেলা প্রাসাদ ছেড়ে বাইরে বেরিয়ে গেছে, এই কথা মহারাজকে বলতে পারলে তিনি নিশ্চয় বুঝতে পারবেন যে উনি ভালো মানুষ নয়। হ্যাঁ, এটাই উপযুক্ত সময়, আমাকে কাজটা দ্রুত করে ফেলতে হবে। আমায় ক্ষমা করবেন মহারাজ,
আমি এত রাতে আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু এক গুরুতর সমস্যা হয়ে গেছে, আর এটা আপনাকে না বললেই নয়। কি এমন সমস্যা হয়েছে দাসী যে এই রাত বিরতে আমাকে ঘুম থেকে ডাকতে হয়েছে? মহারাজ, রানী কঙ্কাবতী একদমই ভালো মানুষ নয়। সে এসেছে আপনার আর গোটা রাজ্যের ক্ষতি করতে। আজকে তিনি যে সন্তানের জন্ম দিয়েছেন কোনো এক তন্ত্র সাধনার কাজে লাগাবেন বলে। এসব কিছু আমার মন করা কথা নয়, সব আমি নিজের কানেই শুনেছি। ঠিক সে সময় রানী কঙ্কাবতী রাজপ্রাসাদে ফিরে আসে। মহারাজের ঘরের সামনে দিয়ে যাবার সময় হঠাৎ সে থমকে দাঁড়ায়। কি ভেবেছিস তুই দাসী? আমার কথা মহারাজকে বলে দিবি আর মহারাজ অমনি আমায় কারাগারে পাঠাবে? এত সহজ নয় রে। কঙ্কাবতী এত কাঁচা কাজ করে না। এবার শুধু দেখতে থাক যে মহারাজ কি করেন। মহারাজ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হাতে একদম সময় নেই। ওই রানী কঙ্কাবতী খুব দ্রুত একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারেন। তোর সাহস তো কম নয় রে দাসী, তুই আমার ঘরে এসে আমার রানীর নামে বদনাম করছিস। বিশ্বাস করুন মহারাজ, আমি একটা কথাও মিথ্যে বলিনি। আমি সব কিছু সত্যি বলছি। এইসব কথা আমি ওনার নিজের মুখেই শুনেছি। এক্ষুনি দূর হয়ে যা আমার সামনে থেকে। আর একটা কথা বলেছিস তো আমি তোকে মৃত্যুদণ্ড দিয়ে দেব। রাতে খাবারের সাথে আমি আগে থেকে একটা জাদুকরি ফল রেখে দিয়েছিলাম, যা খাবার সাথে সাথে মহারাজ আবার আমার বশে চলে এসেছে। তুই যতই বলিস না কেন দাসী, তোর একটা কথাও মহারাজ বিশ্বাস করবেন না। তবে আমার বিরুদ্ধে কথা বলার শাস্তি তোকে আমি দেবই দাসী। আমার কাজে আমি কোনো বাধা চাই না। ভেবেছিলাম শুধু মহারাজকে বশ করলেই হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে মহারাজের সাথে সাথে তোকেও বশ করে নিতে হবে। আর মাত্র 17 দিন পর অমাবস্যার রাতে তান্ত্রিক রাজপুত্রকে বলি দিতে চায়, কিন্তু তার আগে কি বানররূপী রানী নিজের সন্তানকে নিয়ে ফিরে আসতে পারবেন? আর রাজা কি কঙ্কাবতীর ভয়ঙ্কর ষড়যন্ত্রের সত্য জানতে পারবেন? এই সকল রহস্যের উত্তর জানা যাবে গল্পের পরবর্তী পর্বে। তাই আগামী পর্বটি সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আজকের পর্বটি ভালো লাগলে একটি লাইক ও সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না।